হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতার যে টপিকটা হচ্ছে কোষ বিভাজন, অর্থাৎ যেটা আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি। কোষ বিভাজন এবং কোষের যে বিভাজনের কয়টি ভাগে ভাগ করা যায় কোষ বিভাজনকে, তার মধ্যে একটা সম্বন্ধে আমরা আজকে জানবো চিত্রের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে প্রথমে সাধারণত উদ্ভিদ এবং প্রাণীদেহে সাধারণত 3 রকমের কোষ বিভাজন দেখা যায়। একটা হচ্ছে মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে মাইটোসিস বা সদৃশ্য কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিয়োসিস বা হ্রাস বিভাজন। এই তিনটে কোষ বিভাজন পদ্ধতি দেখা যায়। আমরা এর মধ্যে আজকে দেখব, অর্থাৎ কোষ বিভাজনের যে মাইটোসিস হয়, মাইটোসিসের কোষ বিভাজন যেটা সদৃশ্য কোষ বিভাজন, এই সদৃশ্য কোষ বিভাজনের অর্থাৎ মাইটোসিসের কয়েকটি ভাগে কিভাবে বিভাজিত হয় কোষটা, সেই সম্বন্ধে আজকে আমরা দেখব। অর্থাৎ মাইটোসিসের কোষ বিভাজনটা দেখব। মাইটোসিসে সাধারণত, যেহেতু এটা দেহজ মাতৃকোষে হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজন, তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস অবস্থান করে থাকে। তাহলে মাইটোসিসের কোষ বিভাজনটা যখন শুরু হয়, তখন প্রধানত প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে থাকে, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে থাকে। নিউক্লিয়াসে যে বিভাজন ঘটে থাকে তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে প্রথমে আমরা দেখব, তাহলে মাইটোসিসের কোষ বিভাজন, মাইটোসিস, ঠিক আছে? তাহলে হচ্ছে মাইটোসিসের বিভিন্ন দশা দেখব আজকে। বিভিন্ন দশা, মাইটোসিসের বিভিন্ন দশা। এটা সাধারণত দেহজ মাতৃকোষে এই কোষ বিভাজনটা হয়ে থাকে মাইটোসিসে। তাহলে প্রথমে মাইটোসিসের মধ্যে যে একটা কোষের মধ্যে, আদর্শ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম অবশ্যই থাকবেই। তাহলে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে থাকে। সেই নিউক্লিয়াসের বিভাজনটিকে বলা হয়ে থাকে ক্যারিওকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এটা প্রথমে বিভাজনটা ঘটে। এই বিভাজনটা সাধারণত কতকগুলি উপদশার মাধ্যমে, নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটে সেটা সাধারণত কতকগুলি উপদশার মাধ্যমে বিভাজিত হয়। সেই উপদশা সম্বন্ধে আমরা আজকে জানবো। আর তারপরে ঘটে থাকে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে তারপরে হয় সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে? এই দুটো, অর্থাৎ দেহজ কোষ বিভাজনে সাইটোপ্লাজমের একবার বিভাজন ঘটে, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের যে বিভাজন ক্যারিওকাইনেসিস, এটা সাধারণত 4টে উপদশার মাধ্যমে ঘটে থাকে। 4টি উপদশার মাধ্যমে। এক নম্বর হচ্ছে প্রোফেজ দশা, উপদশা আর কি। 2 নম্বর হচ্ছে মেটাফেজ। 3 নম্বর হচ্ছে অ্যানাফেজ। আর 4 নম্বর হচ্ছে টেলোফেজ। এই 4টে উপদশার মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটে থাকে।
আমরা আজকে দেখব এই নিউক্লিয়াসের যে বিভাজন চিত্রের মাধ্যমে দেখব, আর সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে সাইটোপ্লাজমটা কিভাবে বিভাজিত হয় সেই সম্বন্ধে আজকে জানবো, খুবই স্বল্প পরিসরের মধ্যে। ঠিক আছে, চলো প্রথমে মাইটোসিসের ক্যারিও যে কাইনোসিস, চারটি উপদশার মাধ্যমে বিভাজিত হয়। তাহলে প্রথম দশাটার নাম হচ্ছে প্রোফেজ দশা। প্রোফেজ দশা হচ্ছে, তাহলে প্রোফেজ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম দশাটাকে বলা হয়ে থাকে প্রোফেজ দশা। এক নম্বর হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, এক নম্বর হচ্ছে প্রোফেজ দশা। এই দশাটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনে, মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনের প্রথম উপদশাকে বলা হয়ে থাকে প্রোফেজ দশা। এই দশাটা, প্রোফেজ দশাটা খুবই দীর্ঘস্থায়ী এবং একটা জটিল প্রক্রিয়া, অর্থাৎ অনেকটা টাইম ধরে এই দশাটা ঘটতে থাকে, সেই জন্য এটা খুবই দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত জটিল। এই দশায় কি হয়, যখন কোষটা কি করে প্রোফেজ দশায় প্রবেশ করে, তখন কোষের ভিতরে রস থাকে, জলীয় অংশ থাকে। সেই জলীয় অংশের মধ্যে ক্রোমাটিন জালিকাগুলো কি করে, অর্থাৎ নিউক্লিয় জালিকা, সেইগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছেটানো ভাবে ভাসমান অবস্থায় থাকে। যখন প্রোফেজ দশায় প্রবেশ করে তখন কি করে, অর্থাৎ জলটা আস্তে আস্তে বিয়োজন ঘটতে থাকে, অর্থাৎ জলের বিয়োজন ঘটতে থাকে। এবার যখনই জলটা বিয়োজন হবে তখন ওই ক্রোমাটিন জালিকাগুলো কি হয়, পরস্পরের সঙ্গে জোটবদ্ধ হয় এবং আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে। তার পরবর্তীকালে আর একটা পর্যায়ে এসে কি হয়, জলটা পুরোপুরি বিয়োজিত হয়, তখন কি হয়, পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে এবং মোটা হয়। সেগুলো আমরা এক এক করে দেখব পয়েন্টের মাধ্যমে। তাহলে এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজনের মাধ্যমে, যে ক্রোমাটিন সূত্রগুলো বললাম, সেই ক্রোমাটিন সূত্রগুলো জল বিয়োজনের মাধ্যমে কি হয়, আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে এবং মোটা হয়, আস্তে আস্তে স্পষ্ট এবং মোটা হতে থাকে। তারপরে কি হয়, ক্রোমাটিন সূত্রগুলো পরস্পরের সঙ্গে কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে থাকে, অর্থাৎ একটা একটার সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে, কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে থাকে, এবং তখন তাকে আমরা বলবো ক্রোমোজোম। একটা ছবির মাধ্যমে আমরা দেখি, দেখো প্রথমে তোমার হচ্ছে একটা কোষ, এই হলো একটা দেহজ কোষ। এই দেহজ কোষের ভিতরে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। আর এর ভিতরে কি থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে ক্রোমাটিন জালিকাগুলো এরকম পেঁচানো ভাবে অবস্থান করবে এবং এই জায়গায় থাকবে হচ্ছে নিউক্লিওলাস। এইটা কখন থাকে, এটাকে বলা হয়ে থাকে, এটা হচ্ছে ইন্টারফেস দশা, এইভাবে অবস্থান করে থাকে। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার ইন্টারফেস দশা। এটা হচ্ছে কোষ পর্দা, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে নিউক্লিয় পর্দা, কোষ পর্দা না, কোষ পর্দা বাইরে। এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। আর এর ভিতরের দিকে এটাকে বলে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা। এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এইখানটায় থাকে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়া, সেন্ট্রোজোম। এখানে থাকে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম অবস্থান করে। এটা হচ্ছে ইন্টারফেস দশায়, এটা হচ্ছে ইন্টারফেস দশায় এরকম ভাবে কোষটা অবস্থান করে থাকে। এবার যখন ইন্টারফেস দশা থেকে এরা মাইটোটিক ফেজে আসে, মাইটোটিক ফেজ, অর্থাৎ মাইটোটিক ফেজ মানে হচ্ছে মাইটোসিসের বিভিন্ন দশাগুলো শুরু হবে। মাইটোটিক ফেজে আসার পরে মাইটোটিকের ফেজের যে প্রোফেজ দশা, সেই প্রোফেজ দশায় যখন এরা অবস্থান করে থাকে তখন কি হয়, এটা আগেই বললাম যে জল বিয়োজনের মাধ্যমে কি হয়, ওগুলো হচ্ছে স্পষ্ট দেখতে হয়, অর্থাৎ দৃশ্যমান হয়ে থাকে। আর পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে। আর কি করে, সাধারণত মোটা হতে থাকে। তাহলে এই অবস্থান করতে থাকে। তাহলে প্রথমে কি হয়, এটাকে হচ্ছে নিউক্লিয় পর্দা বলা হয়ে থাকে। আমি আর লিখলাম না, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা।
নিউক্লিয় পর্দা। এর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিওলাস। আর কি হয় এখানে তোমার জল বিয়োজনের মাধ্যমে এরা কি করে, ছোট হয় এবং পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে, অর্থাৎ মোটা হয়ে যায়। তখন এইভাবে অবস্থান করে থাকে, অর্থাৎ পরস্পরের সঙ্গে দেখা যায়, এভাবে মোটা হয়ে যায়। তখন এটা হচ্ছে ক্রোমোজোম। পরস্পরের সঙ্গে পেঁচিয়ে সরু এবং মোটা হয়ে যায়, তখন একে বলা হয়ে থাকে ক্রোমোজোম। এটা কিন্তু প্রোফেজ দশায়। তাহলে প্রোফেজ দশায় কি কি ঘটছে, আর উপরের দিকে এইখানটায় থাকবে হচ্ছে দুটো সেন্ট্রিওল অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে সেন্ট্রিওল। এগুলো পরে বলছে এইগুলোকে কি বলা হয়। তাহলে প্রথমে আমরা ছবিটা দেখলাম, এবার ছবিতে কি কি দেখছি। ছবিতে দেখছি এই দশায় ক্রোমাটিন সূত্রগুলো তাহলে এই দশায় এসে কি হয়, ক্রোমাটিন সূত্রগুলো জল বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে জল বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে হলো। তারপরে কি হয়, যেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এবং পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে, তখন তাকে আমরা বলবো ক্রোমোজোম। তাহলে কি বলবো, 2 নম্বর হচ্ছে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলিখিত হয়ে যায়। 2 নম্বর ক্রোমাটিন সূত্রগুলি পেঁচিয়ে বা কুণ্ডলিখিত হয়ে কি করে, ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, ক্রোমোজোম গঠন করে থাকে। তারপরে কি হয় হচ্ছে, এবং এই সময় এরা অনেকটা মোটা হয়ে যায়, অর্থাৎ যেহেতু পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে, সেই জন্য এই সময় এরা কি হয়, অনেকটা মোটা হয়ে যায়, অনেকটা মোটা আকৃতির দেখা যায় বা কম আকৃতির দেখা যেয়ে থাকে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া এরা কি হয়, লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যায়। লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে তাহলে কি হয়, পরবর্তীকালে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে কি হয়, বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে, তাহলে কি হয়, এরা সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে এরা ক্রোমাটিড গঠন করে থাকে। অর্থাৎ ছবিটা তখন এইভাবে দাঁড়ায়, মোটা হয়ে গেল, তারপরে এরা লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যাবে, বিভাজিত হয়ে কি করবে, ক্রোমাটিড গঠন করবে সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া।
সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া এরা এইভাবে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে কি গঠন করলো? ক্রোমাটিড গঠন করলো সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে। এইবার ক্রোমাটিড দ্বয় সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে সংলগ্ন থাকে, তাহলে এগুলো হচ্ছে ক্রোমাটিড। এই যে অংশগুলো এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলো কি হয়? সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে সংলগ্নভাবে অবস্থান করে থাকে। তারপরে হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের এই ক্রোমাটিড গুলো কি করে? আবার পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে। প্রতিটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে। এই পেঁচানো, তাহলে পেঁচিয়ে অবস্থান করে, এই পেঁচানো অবস্থাকে বলা হয়ে থাকে প্লেকটোনমিক কুণ্ডলী। ঠিক আছে, তাহলে লিখি 4 নম্বর, প্রতিটি ক্রোমাটিড পরস্পর পেঁচিয়ে অবস্থান করে। এই পেঁচানো পদ্ধতিকে বলা হয় পেঁচানো পদ্ধতিকে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। ঠিক আছে, পেঁচানো পদ্ধতিকে বলা হয়ে থাকে প্লেকটোনমিক কুণ্ডলী। তাহলে পেঁচানো হচ্ছে পেঁচিয়ে অবস্থান করে, পেঁচানো পদ্ধতিকে বলা হয়ে থাকে কি বলা হয়? প্লেকটোনমিক কুণ্ডলী। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় যে প্লেকটোনমিক কুণ্ডলী বলতে কি বোঝো। তারপরে এই যে প্যাচ খেয়ে অবস্থান করলো এবং এই পেঁচানো যে একটা পেঁচানো অবস্থা, সরি এটা অবস্থা পদ্ধতি না, পেঁচানো অবস্থাকে বলা হয়ে থাকে প্লেকটোনমিক কুণ্ডলী। আর এই পেঁচানো পদ্ধতিকে বলা হয়ে থাকে স্পাইরালাইজেশন। আর পেঁচানো পদ্ধতিকে বলা হয় স্পাইরালাইজেশন, মানে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করে থাকে, তো তাই একে বলা হয়ে থাকে স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন বলা হয়। অর্থাৎ এই যে পেঁচিয়ে অবস্থান করছে তখন বলা হয়ে থাকে স্পাইরালাইজেশন। যখন প্রোফেজ দশা চলতে থাকে, প্রোফেজ দশা চলাকালীন অবস্থায় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার আস্তে আস্তে কি হয়? অবলুপ্তি হতে থাকে। নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্ত হতে থাকে, ছোট হতে থাকে, এবং একদম যখন শেষের দিকে যাবে, অর্থাৎ প্রোফেজ দশাটা শেষের দিকে যখন অবস্থান করবে, তখন একসময় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণরূপে অবলুপ্ত ঘটে যায়। আমরা দেখেছি ইন্টারফেজ দশায়, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে ছিল হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা কি হয়? এই দশায় এসে প্রোফেজ দশায় দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো সেন্ট্রিওল গঠন করে। দুটো সেন্ট্রিওল গঠন করলো। দুটো সেন্ট্রিওল কি করে? এক জোড়া সেন্ট্রিওল এবং আরেক জোড়া সেন্ট্রিওল, অর্থাৎ 4টে সেন্ট্রিওল। তাহলে এক জোড়া করে সেন্ট্রিওল কি করে? তার বিপরীত মেরুর দিকে আস্তে আস্তে গমন করতে শুরু করে, এবং সেন্ট্রিওলকে ঘিরে, এখানে দেখো কতগুলি ডট ডট দাগ দিয়েছি, সেন্ট্রিওলকে ঘিরে সাধারণত আল্টাস রশ্মির আবির্ভাব ঘটে থাকে। কোথায়? প্রোফেজ দশা। এই প্রোফেজ দশাটা সাধারণত খুব দীর্ঘ সময় ধরে চলে, তাই এটা দীর্ঘস্থায়ী দশা, এবং এই দশাটা অত্যন্ত জটিল একটা দশা। গেল প্রোফেজ দশা শেষ। এরপরে যে দশাটা, সেই দশাটাকে বলা হয়ে থাকে মেটাফেজ দশা। তাহলে আমরা এবার মেটাফেজ দশা দেখব। মেটাফেজ দশায় এসে কি হয়? ওই যে ক্রোমাটিড যে গঠিত হলো এবং সেন্ট্রিওল গঠিত হলো, সেন্ট্রিওলের উপরের দিকে আল্টাস রশ্মি আবির্ভাব ঘটলো, সেই আল্টাস রশ্মিটা তার বিপরীত মেরুর সঙ্গে যুক্ত হয়ে বেল তন্তু গঠন করে। তাহলে আবার একটা ছবির মাধ্যমে দেখব। তাহলে এখানে এসে কিন্তু নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ অবলুপ্তি ঘটে যাবে। আর এই যে থাকবে হচ্ছে আমার হচ্ছে সেন্ট্রিওল, এখানে থাকবে সেন্ট্রিওল, আর এই আল্টাস রশ্মি, এখানে আল্টাস রশ্মি কি হবে? আল্টাস রশ্মি এই প্রান্ত থেকে অপর প্রান্তের সঙ্গে কি হবে? যুক্ত হবে, অর্থাৎ দুই মেরুবর্তী অঞ্চলের আল্টাস রশ্মি পরস্পরের সঙ্গে
জোটবদ্ধভাবে অবস্থান করবে, তখন জোটবদ্ধ হয়ে কি করবে? বেম তন্তু গঠন করবে, বেম তন্তু গঠিত হবে। হলো, তাহলে আমরা এক এক করে ছবি আঁকবো আর লিখবো। প্রথমে কি হয়, আর এটা হচ্ছে মেটাফেজ দশা। 2 নম্বর হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশা, এই মেটাফেজ দশাটা সাধারণত স্বল্পস্থায়ী দশা, অর্থাৎ বেশি সময় লাগে না মেটাফেজ দশাতে, এবং এই দশাটা মধ্যবর্তী দশা বলা হয়। এটা মানে মধ্যবর্তী দশা। এই দশায় এসে কি হয়, এই দশায় এসে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে অবলুপ্তি ঘটে যায়। অর্থাৎ এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দার কোনো অস্তিত্বই আর থাকে না, সম্পূর্ণরূপে অবলুপ্তি ঘটে যায়। এবং কি হয়, অবলুপ্ত হয়, এবং বেম বা স্পিন্ডল, এই যে যেগুলো বললাম, বেম বা স্পিন্ডল আলট্রাস রশ্মি পরস্পরের সঙ্গে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সঙ্গে পরস্পর যুক্ত হয়ে বেম বা স্পিন্ডল গঠিত হয়ে থাকে। এবং গঠিত হয়ে কি করে এরা, এগুলোকে হচ্ছে বেম তন্তু গঠন করে, বেম তন্তু গঠিত হয়। তাহলে বেম তন্তু গঠিত হলো, আলট্রাস রশ্মিগুলো পরস্পরের সঙ্গে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সঙ্গে যোগসূত্র স্থাপন করে বেম তন্তু অবস্থান করে থাকে, হচ্ছে বেম তন্তু বিস্তৃত করে। যে বেম তন্তুগুলোর সঙ্গে, এই যে যে বেম তন্তু, সেই বেম তন্তুগুলোর সঙ্গে কি হয়, ক্রোমোজোম গুলো আবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ ক্রোমাটিড গুলো আবদ্ধ হয়। তাহলে বেম তন্তুর সঙ্গে কি হয়, এভাবে ক্রোমাটিড গুলো সাধারণত আবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর। এভাবে এরা পরস্পরের সঙ্গে বেম তন্তুর সঙ্গে যেহেতু যুক্ত থাকে, বেম তন্তুর সঙ্গে যখন ক্রোমোজোম গুলো যুক্ত থাকে তাদেরকে বলা হয়ে থাকে ক্রোমোজোমীয় তন্তু বলা হয়। এটা ক্রোমোজোমের সঙ্গে যেহেতু যুক্ত হয়েছে, তখন একে বলা হয়ে থাকে ক্রোমোজোমীয় তন্তু, ক্রোমোজোমীয় তন্তু বলা হয়। তাহলে ক্রোমোজোম যখন বেম তন্তুর সঙ্গে যুক্ত হয় তখন তাকে কি বলা হয়ে থাকে, ক্রোমোজোমীয় তন্তু। এবং দেখো কিছু কিছু আমি বেম তন্তু দেখো যুক্ত করিনি, অর্থাৎ যেগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একদম বিস্তৃত থাকে, সেই তন্তুগুলিকে বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তন্তু বলা হয়, যেগুলো ক্রোমোজোম যার সঙ্গে অ্যাটাচড হয়নি, মানে যুক্ত হয়নি। এবং ক্রোমোজোমগুলি, এটা সাধারণত পৃথিবীর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে এই মধ্যভাগটা সাধারণত স্থিত এবং গোলাকার হয়, এই অঞ্চলটাকে বিষুব অঞ্চল বলা হয়। এবং ক্রোমোজোমগুলি দেখো বিষুব অঞ্চলের তল বরাবর অবস্থান করছে। তাহলে কি হয়, বিষুব অঞ্চলের অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে মাঝ বরাবর গুলো ক্রোমোজোম গুলো অবস্থান করছে। তাহলে এই যে পর্যন্ত বললাম একটু একটু লিখে নিই। তাহলে কি হয়, প্রথমে এই দশার শুরুতে, এই দশা যখন শুরু হবে, তাহলে এই দশার শুরুতে, এই দশার শুরুতে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস, নিউক্লিওলাস সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, বিলুপ্ত হয়। ঠিক আছে। 2 নম্বর কি হলো, বিলুপ্ত হওয়ার পরে সেন্ট্রিওলের যে আলট্রাস রশ্মি, সেই আলট্রাস রশ্মিটা সাধারণত কি করে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি উত্তর মেরু থেকে যেগুলো ছবিতে দেখছি সেইগুলোই লিখছি। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হয়। এবং কি হয় দেখো, পরস্পরের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, এবং পরস্পরের সঙ্গে
যুক্ত হয়ে বেম তন্তু গঠন করে। পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি করলো? বেম তন্তু গঠন করলো। এই বেম তন্তুর সঙ্গে কি হয়? ক্রোমোজোমগুলো জুড়ে যায়। তারপরে কি হলো? তাহলে বেম তন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলো সংলগ্ন থাকে। বেম তন্তুর সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে, তখন তাকে বলা হয় কি বলা হয়? ক্রোমোজোমীয় তন্তু বলে। ক্রোমোজোমীয় তন্তু বলা হয়। আর দেখো, কিছু বেমতন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অবিচ্ছিন্ন বিস্তৃত থাকে, যার সঙ্গে ক্রোমোজোম গুলো যুক্ত নেই, সেগুলোকে বলা হয়ে থাকে। কিছু বেমতন্তু উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় কি বলা হয়? এই যে অবিচ্ছিন্ন তন্তু, অবিচ্ছিন্ন তন্তু বলা হয়। ঠিক আছে, অবিচ্ছিন্ন তন্তু। তারপরে কি হয় দেখো, ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে যুক্ত অবস্থায় নিরক্ষীয় তলে বা বিষুব তলে রেখা অবস্থান করে থাকে, মাঝ বরাবর থাকে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় কি, যখন প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যাবে যে সাধারণত ছোট এক ধরনের থাকবে এবং বড় এক ধরনের থাকবে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে তোমার ছোট ক্রোমোজোম গুলো বেমের পরিধির দিকে অবস্থান করবে এবং বড় ক্রোমোজোম গুলো কেন্দ্রের দিকে অবস্থান করে থাকবে। তাহলে 5 নম্বর, ক্রোমোজোম গুলো কি হয়? বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। অঞ্চলের মাঝ বরাবর স্থানে অবস্থান করে। ঠিক আছে, অবস্থান করে। প্রাণী কোষের ক্ষেত্রে ছোট ক্রোমোজোম গুলো কি হয়? ছোট ক্রোমোজোম গুলো কি হয়? পরিধির দিকে অবস্থান করে। আর বড় গুলো কেন্দ্রের দিকে অবস্থান করে। ঠিক আছে, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে ছোটগুলো সাধারণত পরিধির দিকে অবস্থান করে আর বড়গুলো কি হয়? কেন্দ্রের দিকে অবস্থান করে থাকে। এইবার তার পরবর্তী দশাটা হয়ে যায় হচ্ছে অ্যানাফেজ। তার পরবর্তী দশায় প্রবেশ করে। অ্যানাফেজ দশাটাও মেটাফেজের মতো ক্ষণস্থায়ী দশা, কিন্তু এই দশাটা মেটাফেজের মতো অতটা ক্ষণস্থায়ী নয়, একটু মেটাফেজের থেকে একটু বেশি সময় ধরে চলতে থাকে। তাহলে অ্যানাফেজ দশা হচ্ছে এটা নিউক্লিয়াসের যে দশা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের তৃতীয় দশা বলা হয়ে থাকে। এই দশায় এসে কি হয় দেখো, এই দশায় এসে তাহলে অ্যানাফেজ দশা হচ্ছে এই দশার শুরুতে প্রত্যেকটি ক্রোমোজোম দেখলে সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে অ্যাটাচ ছিল। তাহলে প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম
উত্তর মেরুর দিকে এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে গমন করতে শুরু করে এই অ্যানাফেজ দশায় এসে। এবং এরা যখন গমন করে তখন সাধারণত এদের দেখতে বিভিন্ন রকমের ইংরেজি লেটার ভি, এল, জে এরকম শেপ আকৃতি ধারণ করে থাকে। তাহলে ছবিটা আঁকি। তাহলে অ্যানাফেজ দশায় এসে কিরকম হয় এরা? অ্যানাফেজ দশা হচ্ছে, এটা হচ্ছে একটা কোষের ভেতরে এই সমস্ত দশাগুলো চলছে। তাহলে এটা হচ্ছে তোমার সেন্ট্রিওল, আলটাস রশ্মি, সেন্ট্রিওল, আলটাস রশ্মি, এগুলো হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু বা অবিচ্ছিন্ন তন্তু, বেন তন্তু আর কি, যেগুলো এইভাবে অবস্থান করছে। পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেমতন্তু গঠন করেছে। তারপরে কি হয়, এখান থেকে দেখা যায় কি যে সেন্ট্রোমিয়ার সহ, সেন্ট্রোমিয়ারটা কি হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে গেল সেন্ট্রোমিয়ার, ভাগ হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে, অপত্য ক্রোমোজোম গঠন করছে, গঠন করে কি করে তারা বিপরীত মেরুর দিকে গমন করে। এইভাবে বিপরীত মেরুর দিকে এরা গমন করতে শুরু করে। কেন এরকম হয় বলছি, এর কারণ কি জন্য এরকম হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে অপত্য ক্রোমোজোম, এটা হচ্ছে অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। আর তোমার এটা হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রোজোম। আর এই ভিতরে দেখো এইরকম ভিতরের অংশটা কি হয়, এরকম তন্তু গঠিত হয় ভিতরের দিকে, অর্থাৎ দুটো অপত্য ক্রোমোজোমের মাঝখানে যে তন্তু গঠিত হয় একে ইন্টারজোনাল তন্তু বলা হয়, একে ইন্টারজোনাল তন্তু বলে। অর্থাৎ দুটো অপত্য ক্রোমোজোমের মাঝে যে তন্তু থাকে তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু বলা হয়। এই দশাটার নাম লিখি আগে, 3 নম্বর অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা, এই দশায় এসে কি হয়, এই দশায় এসে যখন প্রবেশ করে তখন এদের সেন্ট্রোমিয়ারটা, এই দশাটা খুবই ক্ষণস্থায়ী দশা মেটাফেজের তুলনায়। এই দশায় এসে সেন্ট্রোমিয়ারটা কি হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। দুটো ভাগে ভাগ হয়ে যে দুটো ক্রোমোজোম ক্রোমাটিড গঠন করেছিল, সেই ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ার সহ কিছু সংখ্যক উত্তর মেরুর দিকে এবং কিছু সংখ্যক দক্ষিণ মেরুর দিকে গমন করে। তাহলে আমরা লিখি, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোম, এই দশা যখন শুরু হচ্ছে, তাহলে এই দশার শুরুতে, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সমান দুই ভাগে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুই ভাগে, দুই ভাগে ভাগ হয়ে, সমান দেখো দুই ভাগে ভাগ হয়ে কি করে, দুই ভাগে ভাগ হয়ে প্রতিটি দুটি অপত্য অপত্য ক্রোমোজোম গঠন করে, ক্রোমোজোম গঠন করে, ক্রোমোজোম গঠন করে। তাহলে কি হয়, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে দুটো অপাত্য ক্রোমোজোম অর্থাৎ সেন্ট্রোমিয়ার সহ দুটো অপাত্য ক্রোমোজোম গঠন করে থাকে। ক্রোমোজোমের
এরপরে কি হয়, ক্রোমোজোমের এই যে বেব তন্তু, ক্রোমোজোম যে তন্তুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্রোমোজোমীয় তন্তু বলে। এই ক্রোমোজোমের বেব তন্তু তারপরে কি হয়, সংকোচন ঘটে, মানে সংকুচিত হয়। যেই সংকুচিত হবে তখন সেন্ট্রোমিয়ারটার উপরের দিকে কি করে, টান পড়ে, অর্থাৎ এইটা সেন্ট্রোমিয়ার এইরকম ভাবে অবস্থান করেছিল। এবার এখান দিয়ে ছিল কি ছিল, এখান দিয়ে ছিল হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু ছিল, বেম তন্তু। এটা সংকুচিত হচ্ছে, মানে এটা ছোট হয়ে যাচ্ছে। তখন কি করছে, এটা টান পড়ে, এই দিকে টান পড়ে, তখন কি হয়, এটা উপরের দিকে চলে যায় আর এটা এসে এইভাবে ঝুলে পড়ে। অর্থাৎ ক্রোমোজোম তন্তুগুলোর কি হয়, সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমগুলো কি হয়, তার মুখগুলো সাধারণত কেন্দ্রের দিকে এবং সংকোচন হলো। আর কি হয়, এই যে দুটো করে ক্রোমোজোম উৎপন্ন করলো, অপত্য ক্রোমোজোম, এরা আবার কি করে, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করলে দূরে সরে যাবে। একদিকে হচ্ছে ক্রোমোজোমাল তন্তুগুলোর টান, আর একদিকে অপত্য ক্রোমোজোমগুলোর বিকর্ষণ। এর ফলে কি হয়, ক্রোমোজোমগুলো বিকর্ষণের ফলে ক্রোমোজোম বেমের কিছু অংশ উত্তর মেরুর দিকে আর কিছু অংশ দক্ষিণ মেরুর দিকে গমন করে। তাহলে এটা লিখি, তাহলে কি বললাম, তাহলে ক্রোমোজোমের বেমতন্তুর সংকোচন, 2 নম্বর, ক্রোমোজোমের বেমতন্তুর ক্রোমোজোমের বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোম এর মধ্যে, অপত্য ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণজনিত কারণে, বিকর্ষণজনিত কারণে কি হয়, তাহলে অপত্য ক্রোমোজোমের বিকর্ষণজনিত কারণে কিছু সংখ্যক ক্রোমোজোম, কিছু সংখ্যক সংখ্যক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে ও কিছু সংখ্যক সংখ্যক দক্ষিণ মেরুর দিকে গমন করে, দক্ষিণ মেরুর দিকে গমন করে। দেখো, তাহলে এরা উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে গমন করছে, আর মাঝখানে কি হয়, ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে। আর এরা এখান থেকে তাহলে এইদিকে চলন ঘটছে, একে বলা হয়ে থাকে অ্যানাফেজীয় চলন বলা হয়। একে বলা হয় অ্যানাফেজীয় চলন। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম গুলি উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে যে গমন করছে তখন তাকে অ্যানাফেজীয় চলন বলা হয়। এবং তার মাঝখানে কি হয়, ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে। ইন্টারজোনাল তন্তুটার আবির্ভাব ঘটে কিন্তু অ্যানাফেজ দশায়। সেন্ট্রোমিয়ারের, দেখো সেন্ট্রোমিয়ারের এইবার অবস্থান অনুযায়ী আমরা পড়েছিলাম, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত রকমের হতে পারে, যেমন হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ঠিক তেমনি অ্যানাফেজ দশায় এসে সেইটা হয়। তাহলে অ্যানাফেজ দশায় এসে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এরা হচ্ছে ভি আকৃতির, এল আকৃতির, জি আকৃতির, এরকম আকৃতি ধারণ করে। অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে মেটাসেন্ট্রিক, তারপরে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আকৃতি ধারণ করে। কোথায় এসে, অ্যানাফেজ দশায় এসে এরা এরকমই ধারণ করে থাকে। তারপরে হচ্ছে কি করে, ক্রোমোজোমগুলি বেমের মেরু অঞ্চলের দিকে পৌঁছে যায়। তারপরে দশাটাকে বলা হয় টেলোফেজ দশা, একদম শেষের দশা। এই দশাটাকে বলা হয়ে থাকে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় এসে কি হয়, টেলোফেজ দশা টেলোফেজ দশায় এসে তোমার আবার প্রোফেজ দশায় যে সমস্ত প্রক্রিয়াগুলো ঘটেছে তার বিপরীত প্রক্রিয়াগুলো টেলোফেজ দশায় এসে ঘটতে থাকে। অর্থাৎ টেলোফেজ দশায় এসে আবার সংযোজন ঘটবে জল সংযোজন ঘটবে, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটবে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। তারপরে তোমার
এই জালিকাগুলো কি হবে, পরস্পর থেকে খুলে যাবে, খুলে গিয়ে আবার অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ এদেরকে তখন আর ভালোভাবে দেখা যাবে না। এরকম ভাবে পেঁচিয়ে 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 ভাবে অবস্থান করবে, যেগুলো আর পর্যবেক্ষণ করা যাবে না, বাইরে থেকে দেখা যাবে না। এর ভিতরে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটবে। তাহলে কি হবে, এই দশাটা সাধারণত নিউক্লিয়াসের বিভাজন, এই দশাটাকে বলা হয় থাকে একদম শেষের দশা বা সর্বশেষ দশা। দশাটা হচ্ছে 4 নম্বর টেলোফেজ, টেলোফেজ দশা। টেলোফেজ দশায় এসে কি হয়, ক্রোমোজোমগুলি বিপরীত মেরুপ্রান্তে পৌঁছে গেল। তাহলে 1 নম্বর লিখলাম, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুপ্রান্তে পৌঁছায়। ঠিক আছে, তাহলে বিপরীত মেরুপ্রান্তে পৌঁছায় এবং ক্রোমোজোমের যে কুণ্ডলী ছিল সেই কুণ্ডলীগুলো খুলে যায়, আর কি হয়, আর তোমার কুণ্ডলী যখনই খুলে যাবে তখন এরা কি হবে, এবং ঘনীভবন কমে যায়। ফলে ঘনীভবন হয়েছিল, তাহলে ঘনীভবন কমে যাবে, ঘনীভবন কমে যায় ও নিউক্লিয় জালিকা গঠন করে, নিউক্লিয় জালিকা গঠন করো। তারপরে কি হয়, বেমতন্তুগুলো, এই যে বেমতন্তু ছিল যেগুলো আমি দেখিয়েছিলাম এই পাশ দিয়ে, এখান দিয়ে বেমতন্তুগুলো, সেই বেমতন্তুগুলোর অবলুপ্তি ঘটে থাকে। তাহলে 2 নম্বর হচ্ছে বেমতন্তুগুলোর অবলুপ্তি ঘটে। তাহলে বেমতন্তুগুলোর কি হয়ে যায়, বেমতন্তুগুলো অবলুপ্ত হয়ে যায়। আর উভয় প্রান্তের বেমতন্তু, 4 নম্বর কি হয়, 3 নম্বর, উভয় প্রান্তের যে বেমতন্তুগুলো বেমতন্তু থেকে নিউক্লিয় করে, তাহলে উভয় প্রান্তের বেমতন্তু, বেমতন্তুগুলিকে ঘিরে, এই যে বেমতন্তু, সেই বেমতন্তুগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার, আবির্ভাব ঘটে। ঠিক আছে, উভয় পর্দা কি বেমতন্তুগুলিকে ঘিরে কি হয়, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। প্রতিটি নিউক্লিয়াস আবরণীর ভিতরে এই যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, এটা লিখলাম না, নিউক্লিওলাসের, তারপরে এই সমস্ত কিছুর আবির্ভাব ঘটে। তারপরে নিউক্লিয়াসের জল শোষণ ঘটে, ফলে এগুলো আরো কুণ্ডলীকৃতগুলো ছেড়ে যায় পরস্পরের সঙ্গে এবং নিউক্লিয় জালিকা গঠন করে থাকে। এই আমাদের মাইটোসিসের বিভিন্ন উপদশা, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ এবং টেলোফেজ। তারপরে যে এটা নিউক্লিয়াসের বিভাজন শেষ হয়ে যায়, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, সাইটোপ্লাজম অর্থাৎ ক্যারিওকাইনেসিসের বিভাজনটা ঘটে। ক্যারিওকাইনেসিসের বিভাজন কিভাবে হয়, সাধারণত প্রাণীকোষের ক্ষেত্রে ক্লিভেজের পদ্ধতিতে এইগুলো কি হয়, সংকুচিত হয় এবং পরস্পরের দিকে আসতে থাকে। এভাবে সংকুচিত হতে পরস্পরের দিকে আসতে থাকে এবং একটা সময় কি হয়, তাহলে দুটো কোষগুলো পাশাপাশি একটা ভাঁজ হতে হতে একটা সময় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেল প্লেট গঠনের মাধ্যমে, অর্থাৎ ওখান থেকে একটা রেখা বা ভাঁজ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা পাত গঠনের মাধ্যমে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটো অপত্য কোষের সৃষ্টি করে থাকে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়,
উদ্ভিদ কোষের এই বেমের বিষুব অঞ্চল বরাবর, এটা তো বিষুব অঞ্চল, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমের বিষুব অঞ্চলের মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট এই বরাবর অঞ্চলে মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু গুচ্ছাকারে জমা হয়। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে বিষুব অঞ্চল বরাবর মাইক্রোফিলামেন্টের বেমতন্তুগুলো গুচ্ছাকারে জমা হয় এবং তার সঙ্গে গলগি বস্তু, তার সঙ্গে কি হয়, তার সঙ্গে গলগি ভেসিকল, বস্তু না, গলগি ভেসিকল যুক্ত হয় এবং অন্যান্য বিভিন্ন রকম পদার্থ উপরের পাশে এবং নিচের পাশে জমা হয় এবং সেখান থেকে একটা সেল প্লেট গঠন করে, সেল প্লেট গঠনের মাধ্যমে দুটো অপত্য কোষের সৃষ্টি করে। এইভাবে সাইটোকাইনেসিসের বিভাজন ঘটে এবং দুটো নতুন অপত্য কোষের সৃষ্টি করে। অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে আমরা জেনেছি যে সদৃশ্য বিভাজন, অর্থাৎ এখানে যে মাতৃকোষের দেহজ মাতৃকোষে ঘটে থাকে তার সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষের সৃষ্টি করে থাকে, সেই জন্য একে সদৃশ্য কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে, যত পারবে তত শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো।